ছেলেদের জীবনে সবচেয়ে বেশি অসহায়ত্ব কি? এরা রাগ করে বাপের বাড়ি যাইতে পারে না। হচ্ছে ইন্টারভিউ নিতেছে, তো ইন্টারভিউ দিতে আসছে, তাই একটা ছেলে আর একটা মেয়ে আসছে এরকম ধরেন পাশাপাশি। তো মেয়েটারেও জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? তো বলছে যে নুসরাত জাহান। তো সে গেছে আবেগী হয়ে যে আরে নুসরাত জাহান, নুসরাত জাহান তো আমার মায়ের নাম, এই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। তো পাশ থেকে ওই ছেলেটা বসে আছে, তো তোমার নাম কি? এমনিতে আমার নাম নাজমুস সাকিব, তো বাড়ির লোকজন আদর করে নুসরাত জাহান। তখন আমি কাজ যখন শেষ হয় তখন খুব ভাব নিয়ে আমরা ডাকি না, ডাকো মালিকের লোকজনকে, ডাকো, ডাইকে আনছো, মালিকের লোকজন আছে। এবার আমি মালিকের লোকজন সামনে আমার অ্যাসিস্ট্যান্টে বলছি লাল বাতি জ্বলে? জল না। আমি কার জীবনে জ্বলবো? কর না। যে নিজের বউ আর পরের বউর মধ্যে তফাৎ কোথায়? কোথায় তফাৎ ভাই? পরের বউ হলে গিয়ে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। আর নিজের বউ হলে গিয়ে বাদামের মতো, যতই বাইসা বাইসা খানো পচাটাই মুখের মধ্যে পড়বো। এটা আপনি শেয়ার করবেন না? আপনার বউ দেখলে আপনার খবর আছে। আমিও কিছুই শেয়ার করতেছি না। যে আমরা সবাই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করি। আমাদের কিন্তু সবাই ভুল ধরে না, হ্যাঁ তুমি এটা ভুল করছো। মুরব্বীরা কিন্তু বেশি ভুল ধরে, এবং মুরব্বীদের ধারণা ইয়াং জেনারেশন কিছু জানেই না, সব ভুল জানে। ওরা যা জানে তাই, ছোটবেলা থেকে আমরা যা জেনে আসছি, এখন মনে হচ্ছে অনেক কিছু ভুল জানি। শহীদ মিনার, আমরা শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করি। এই শহীদ মিনার, শহীদ হচ্ছে আরবি শব্দ, মিনার ফার্সি শব্দ, পুষ্প সংস্কৃত শব্দ। এই তিনটা বিদেশি শব্দকে বাংলা ভাষা হিসেবে মেনে নিয়েছে যে প্রতিষ্ঠান, এই বাংলা একাডেমির একাডেমি আবার ইংরেজি শব্দ। এতগুলি বিদেশি শব্দের ভিড়ে যে আমরা মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ বলতে কমফোর্ট ফিল করে, কারো সহ্য হয় না। কবে মিয়া ইংরেজি মারাও কেন, কমফোর্ট বলো কেন, আরাম বলতে পারো না? আরাম আবার ফার্সি শব্দ। কি মুসিবত দেখেন, মুসিবত আবার আরবি শব্দ। এইটা যখন আমরা আর্জিং শুরু করি তখন আমাকে খুব শুনতে হয়েছে, হ্যাঁ, যে তোমরা বাংলিশ কথা বলো। এখানেও দেখেন বাংলা নিজেই তো বাংলার ভাষা না, সংস্কৃত থেকে আসা। কত কিছুই আমরা জানি না, কিন্তু এটা নিয়ে কথাও বলা যাবে না, মানে নতুন কিছু শিখেও যাবে না। এই পোলা বেয়াদ হয়ে গেছে, মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক করে, কিছু বলতে গেলেই বলে মুখে মুখে। সবচেয়ে সহজ জিনিস হচ্ছে প্রশংসা করো। চেনা নাই জানো না, হ্যাঁ ওটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, একদম সবাই স্যাটিসফাইড। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছি, রিটেন পরীক্ষা দিয়ে বাইরে এসে দেখি ওইখানে আমার কলেজের আরো সিনিয়র ভাইরাও পরীক্ষা দিতে আসছে। তো পরীক্ষার পর আলোচনা হয় না, এটার উত্তর কি দিছো, ওটার উত্তর কি দিছো। তো আমি যখন বলছি এটার উত্তর না, সিনিয়ররা হ্যাঁ এটাকে তো এটাই হবে, তাই বলছি ঠিক আছে, ওরা সিনিয়র হতে এটাই হবে। রেজাল্ট বাইরে হওয়ার পর একটাও ঠিক নেই, ঠিকছে আমি আমারটাই ঠিক ছিল, আমি জোর গলায় বলতে পারছিলাম না যে আমারটাই ঠিক। হয় কিন্তু এডিটার তো আবার নিজের এজেন্সি আছে, প্রতিষ্ঠান আছে, চাকরি বাকরি, ওদের চিন্তা নাই। অফিসের মধ্যে মানে ছেলে পেলে সিরিয়াসলি নেয় নাকি হাসি ঠাট্টা করে ওড়ায়, মিলাই ঝিলাই আর কি। হ্যাঁ এইরকম মানে আমাদের এইরকম একবার ইয়ে হয়েছিল যে ইন্টারভিউ নিতে বসছি আমরা, তো কি হয় যে আমার টিমে তো আরো মেম্বাররা আছে, তো সামহাও আমার টিমের যেই লোকটা ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব, তো ওই একটু মানে আমার ইনসিডেন্টগুলাই অনেক সময় এরকম হয়ে যায়। তো হচ্ছে ইন্টারভিউ নিতেছে, তো ইন্টারভিউ দিতে আসছে, তাই একটা ছেলে আর একটা মেয়ে আসছে এরকম ধরেন পাশাপাশি। সো মেয়েটারেও জিজ্ঞেস করছে যে তোমার নাম কি? তো বলছে যে নুসরাত জাহান। তো সে গেছে আবেগী হয়ে যে আরে নুসরাত জাহান, নুসরাত জাহান তো আমার মায়ের নাম, এই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দাও। তো পাশ থেকে ওই ছেলেটা বসে আছে, তো তোমার নাম কি? এমনিতে আমার নাম নাজমুস সাকিব, তো বাড়ির লোকজন আদর করে নুসরাত জাহান। সো জোকস অ্যাপার্ট, সিরিয়াসলি আমরা তো আসলে মজা করেই কাজ করি, ক্রিয়েটিভ ওয়ার্ক, সো একটু মজা করে করেই করতে হয়, অনেক বেশি সিরিয়াসলি নিলেও প্রবলেম আসলে। সো ইটস গোয়িং অন উইথ ফান আর কি। ওই বিয়াতে আছে না, ছোটবেলায় অনেক ডিপার্টমেন্টাল কিছু ওয়ার্ক থাকতো, মানে 5-6 জন একটা গ্রুপ দিত। আমাদের একটা সাবজেক্ট ছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টে লেখাপড়া করছে, তো ফাউন্ডারি এন্ড প্যাটার্ন। আমাদের দেশে যারা কমেডিয়ান ম্যাক্সিমাম কিন্তু আমরা মেকানিক্যাল, যেমন আমি যেখান থেকে পাস করছি, আমাদের হানিফ সংকেত ভাই কিন্তু ওখান থেকে পাস করছে, তারপরে আমাদের নাবিদ মাহু ভাইও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মোটামুটি ইঞ্জিনিয়ারিং যখন ঢুকি তখন কিন্তু প্রাণ সব গায়েব, প্রাণ নিয়ে আর কোনো পড়ালেখা থাকে না ওখানে। কিন্তু লোহার মধ্যে থেকে ওই যে লোহার থাকতে থাকতে কিন্তু আস্তে আস্তে আমরা মজাটা বাইর করার চেষ্টা করি, যে না এর মধ্যে থেকে যদি হ্যাঁ, বাঙালি এমন একটা জিনিস যে পানি, লোহা থেকেও পানি বাইর করে, টিউবওয়েল। আমি শুনছি ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং বাদে আর সব সাবজেক্টে ভালো। না আমি সাইফুল ভাইয়েরই একটা কাহিনী বলি। আমরা তো অনেকদিন ধরে পরিচিত, মানে আমার জন্মের পর থেকে অনেকদিন, সাইফুল ভাইয়ের জীবনে তো আসলে আরো অনেকদিন। এনিওয়েজ ওইটা আগে বললেন এই যে আমাদের এক ছোট ভাই ও গেছিল যে এটা জানতে যে সাইফুল ভাইয়ের আসলে বয়স কত। ধরেন ওনারে কেউ জিজ্ঞেস করছে যে ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আপনি ছিলেন, তো সে বলে হ্যাঁ ৫২-র ভাষা আন্দোলন থেকে আমি আসলে দেশের এবং ভাষার প্রতি আমার সম্মান আছে। তো এরকম এক ছোট ভাই সে গেছে গ্রামের বাড়িতে গিয়ে সাইফুল ভাইয়ের আম্মারে জিজ্ঞেস করছে যে আচ্ছা
চাচি আমরা তো আসলে কেউ জানি না সাইফুল ভাইয়ের বয়স কত, আপনি একটু বলেন যে আসলে সাইফুল ভাইয়ের বয়স কত। তো বলতেছে যে ওইভাবে তো আসলে হিসাব কইরা তখনকার দিনে তো আসলে ওইরকম লেখা থাকতো না, তো আমরা আসলে একটা কাজ করতাম যে ওই সাইফুলের প্রত্যেক জন্মদিনে আমরা আমাদের বাড়ির পিছনে একটা করে ইটের টুকরা রাখতাম, তুমি একটু যাই দেখে আসো। তো পিছনে গিয়ে এসে দেখছে 5 তলা বাড়ি উঠে গেছে। এনিওয়েজ, এবার সাইফুল ভাইয়ের একটা রিয়েল স্টোরি বলি। হ্যাঁ, আমরা মানে আড্ডা দিতে দিতে অনেক কিছু শোনা। আপনার এইটা তো আপনারই কাহিনী মনে হয় না, যে একবার কোন একটা পেট্রোল পাম্পের, আপনার চাকরি তো এখন করেন না এখানে, তো চাকরি যাওয়ার সম্ভাবনা। এনিওয়েজ, পেট্রোল পাম্পে ওনারা হচ্ছে মেশিনারিজের টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করতো। তো একবার এক পেট্রোল পাম্পে আপনার মানে সমস্যা হয়েছে যে কোথাও একটা লাল একটা বাতি জ্বলতেছে। লাল বাতি মানে হচ্ছে রেড সাইন, বিপদ সংকেত। পাম্পের মালিকরা বুঝতে পারতেছে না যে এটা কেন জ্বলতেছে, তো এই জন্য ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে, ওনার কোম্পানির খবর দেওয়া হয়েছে, কোম্পানি থেকে ওনাদের 2 জনকে পাঠানো হয়েছে। শর্ত হচ্ছে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো যেটা করে যে তুমি যা করবা করো, লাল বাতি যাতে না জ্বলে এবং সমাধান যাতে হয়। তো সে গেছে, তো যাওয়ার পরে সেও কোনোভাবে বুঝতে পারতেছে না যে কেন লাল বাতি জ্বলে। অনেক গবেষণা করে সে খুঁজে পাইছে যে মানে লাল বাতিটার কানেকশন কোন তারে, এটা তো সে জানে। তো সে মোটামুটি তারের কানেকশনটা অফ করে দিয়ে চলে আসছে। And it's a true story. তারপরে কি ওই পেট্রোল পাম্প ছিল না, উড়ে গেছে ভাইয়া? তখন মানে আমাদের সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, তখন আমি কাজ যখন শেষ হয় তখন খুব ভাব নিয়ে আমরা ডাকি না, ডাকো মালিকের লোকজনকে, ডাকো, ডাইকে আনছে মালিকের লোকজন আছে। এবার আমি মালিকের লোকজন সামনে আমার অ্যাসিস্ট্যান্টে বলছি লাল বাতি জ্বলে, কয় জ্বল না। আমি কার জীবনে জ্বলবো, কর না। ভাইয়া পেট্রোল পাম্পটা কোনটা ভাইয়া? আমি ওটা আশেপাশে যাইতে চাই না ভাইয়া। ও মাই গড। তো ওই যে একটা ইয়া ছিল, যোগ ছিল, পেট্রোল পাম্প বলে তো মনে পড়লো, এরকম একজন বাইকে গেছে, কয় আমার 10 টাকার পেট্রোল দাও। কি কোন 10 টাকার পেট্রোল কিছুই হবে না, ক না এটা বাইকে রেখে জ্বালাই দিতাম। অনেক এরকম জার্গন আছে না, বাইক আপনি এখন বাইক চালান না? এখন তো চালান না। আচ্ছা, আপনার বাইকে আমি প্রচুর চড়ছি। বাইকারদের কিছু এরকম জার্গন থাকে আর কি। আমার বন্ধু বান্ধব এরকম যারা বাইক চালায়, তো যাই ফুল ট্যাঙ্কি তেল, এটা কিন্তু একটা জার্গন আর কি সবসময়। তো একবার আমার এক বন্ধু যায় এরকম বলতেছে যে এই 100 টাকার 100 টাকা না কত 50 টাকার ফুল ট্যাঙ্কি তেল দাও। তো ওই পাম্পের যে তেল দিবে, ও বলছে ভাই আর 5টা টাকা দেন, পুরা পেট্রোল পাম্পটা আপনার নামে নামে লিখে দিতেছি। সেই 50 টাকা ফুল ট্যাঙ্কি পে কই হয়? এই যে এটা নিয়ে মনে পড়লো, অনেকে আছে না 1 কেজি পান দিবে, কিন্তু এর মধ্যে এটা দিবেন, ওটা দিবেন, ওটা দিবেন। মনে করেন আপনার 5 টাকার কয়েন দিয়ে বললো এটা শুকনা জর্দা, মিষ্টি জর্দা, শুকনা সুপারি, এই সে দিয়ে দিয়ে পরে দোকানদার জিত দে ওই 5 টাকার কয়েনটা ঢুকাইছে। দাঁত কেমনে থাকে। আমাদের দেশে যেটা একটা দাওয়াত টাওয়াতে গেলে যেটা দেখা যায় কি, আপনি এটা সবাই সাফার করে, যারা বিয়ে বাড়িতে যায়, এক বেশ খাইতে বসলে পরের বেশ কিন্তু আপনার পিছনে দাঁড়ায় থাকে। আরে খাই কেমনে ভাই? এই অবস্থায় খাওয়া কি সম্ভব না? মানে আমার পিছনে একটা মানুষ দাঁড়ায় আছে, আরো যদি হয় সে বসে আছে ওর তাড়াতাড়ি, হ্যাঁ, আর হয় কি যদি মনে করেন আপনার টেবিলে সবাই উঠে গেছে, আপনি বাকি আছেন, তো এর চেয়ে আপনি মানুষ খুনলে এর চেয়ে বেশি অপরাধ বোধে ভুগবেন না। পুরা মনে করেন পুরা মানুষের নজর আপনার দিকে, আপনি কিভাবে খাইতেছেন, কত আস্তে খাইতেছেন। অনেকে বলে ভাই একটু তাড়াতাড়ি করেন না ভাই। এবং দেখবেন আপনার বিয়ে বাড়ি কিন্তু এমন একটা জায়গা যেখানে যে যে যার যার মানে জৌলস দেখাইতে আসে, একমাত্র জায়গা যেখানে ধরেন সবাই স্যুটটাই পরে এসে নিজেই নিজেরা দেখে। দেখবেন আপনি এইরকম একবার বিয়ের অনুষ্ঠানে ধরেন গেছে, কিছু লোকজন আছে না খুব শো অফ করে। ধরেন আমার পাশে যে আছে সে হেভি পার্টে আছে একজন, তো দেখি কি হঠাৎ করে ওই যে প্লেট দিয়ে গেছে, সে প্লেটের মধ্যে একটু পানি নিল, নেটের উপরে একটু পোলাও নিল, পোলাও নিয়ে পোলাও দিয়ে প্লেটটা দিয়ে পোলাওটা ফালাই দিল। আমি তো মাইনে নিতে পারতেছি না, আপনি পোলাও ফালাই দিয়েছেন একটু, আপনি কি করলেন? বলে শোনেন আমাদের জমিদারের বংশ তো আমরা এরকমই, আমরা পোলাও দিয়ে প্লেট ধুই। আমি বলছি আচ্ছা আপনারা কি সকালবেলা ঘুম থেকে বোরহানি দিয়ে মুখ ধোন, দাঁত মাজেন কি রোজ দিয়া? আমার পরের লাইনটা আপনি তো ক্লিন করেন বলে থামে গেলেন, আমি পরের লাইনটা জানতে চাই, বাথরুমে যান কি সালাদ নিয়ে মরিচ একটু বেশি দিয়া? তবে এটা ঠিক যে বিয়ে বাড়িতে এই যে এটা বলে যে বিয়ে বাড়িতে এক মহিলা আরেক মহিলা শাড়ি দেখে চলে।
আর পোলা পায়েন একজন আরেকজনের বউ দেখে চলে। True. এটা একটা জিনিস। আবার এই কথা প্রসঙ্গে যেহেতু আসলে বইলেই ফেলি যে নিজের বউ আর পরের বউর মধ্যে তফাৎ কোথায়? কোথায় তবে ভাই? পরের বউ হলে গিয়ে দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। আর নিজের বউ হলো কি বাদামের মতো, যতই বাইসা বাইসা খানো পচাটাই মুখের মধ্যে পড়বো। এটা আপনি শেয়ার করবেন না, আপনার বউ দেখলে আপনার খবর আছে। আমিও কিছুই স্বীকার করতেছি না। আমরা দুই বিবাহিত পুরুষ, আমরা আমাদের ভাই বাসায় ফিরতে হয়, বাসায় ফিরতে খাবারের জন্য ওয়েট করতে হয়, অনেক হিসাব আছে। এবং এটা আমি বলতেছি না, এটা আমার এক বন্ধু বলছে, বিবাহিত বন্ধু, অথবা নীরব ভাই বলছে, আমি বললে সেটা হচ্ছে ছেলেদের জীবনে সবচেয়ে বেশি অসহায়ত্ব কি? এরা রাগ করে বাপের বাড়ি যাইতে পারে না। আচ্ছা, আমি সাদমায় চলে গেছি আসলে। বাপের বাড়ি যতবার গেছি বউরের সাথে নিয়ে যাওয়া লাগছে। ওই যে একজনে যায় বাইক নিয়ে যাইতেছে ট্রেন স্টেশনে, কিন্তু খুব আস্তে চালাইতেছে। একজন কি ব্যাপার তুমি এত আস্তে চালাতে? আমার বউ বাপের বাড়ি থেকে আইতেছে, তাই যাইতে মন যাইতেছে। এইরকম যাওয়ার সময় খুব দ্রুত চলে যায়, গিয়া দিয়ে পৌঁছে দিয়ে আসবে। এরকম একটা ছিল যে একটা পরিসংখ্যানে দেখা গেছে যে 90% লোক বউরে ভয় পায়, আর বাকি 10% লোক এরা বউয়ের ভয়ে এই পরিসংখ্যা নিয়ে অংশগ্রহণ করে না। আমি ভয় পাই, এটা আমি ভাই স্বীকার করি। আমার বউ লাঠি উঠাইলে আমি দৌড় দিই, কোনো ভাইয়া নেই, ব্যত্যয় নাই ভাই। ওই যেটা যোগ ছিল না এরকম যে ডাকছে সমস্ত লোকে, এলাকার সব লোক ডাকে, বউরও ভয় পায় নাকি, দাঁড়াইছে খালি একজন। তো অবাক সবাই, আপনি বউর ভয় পান না? কয় না, আমার বউ কয়ে দিছে সবাই যেদিকে থাকে যেন ওদিকে না থাকি। যে আপনারা সবাই মনে করেন যে কেউ বউয়ের সামনে মানে সবাই মাথা নত করে থাকে, আমি থাকি না, আমি সবসময় মাথা উঁচু করে থাকি। মাঝে মাঝে আমার বউ আমার সামনে মাথা নত করে, মাথা নত করে বলে বিছানার নিচ থেকে বাইরে এসো, আজকে আর মারবো না। বউরা কিন্তু মারে না ভাই, আসলে উনাদের জবানি যথেষ্ট। মারে না? না তাহলে আমারে মারে কেন বুঝলাম না তো। শারীরিক আঘাত তো তারা করে, কিন্তু তাদের জবানে যে কি বিষ আল্লাহ পাক দিয়া দিছে। এই জন্য এই ছেলেরা এত বেশি মিথ্যা কথা কেন বলে? কারণ মেয়েরা তো প্রশ্ন কেন করে, মেয়েরা একদম দিলে আঘাত করছেন ভাইয়া। মেয়েরা এত প্রশ্ন না করলে ছেলেরা কখনো এত মিথ্যা কথা বলতো না। একদম পয়েন্টে মারছেন এটা। যেমন আমারে এক বান্ধবী আমার প্রতিদিন জিজ্ঞেস করে সকালে কি খাইছি, দুপুরে কি খাইছি, রাতে কি খাইছি। টানা 15 দিন বলার পরে আমি বলছি তুমি আমার এইসব প্রশ্ন কইরো না। কেন? এত মিথ্যা কথা আমি বলতে পারবো না। কি সকালে প্রেম করছেন ভাই, প্রেমের অভিজ্ঞতা কি? কয়দিন প্রেম করছেন? প্রেমের অভিজ্ঞতা মানে কি, মানে কি বলবো না, আমার আবার কি জানেন, আমার সমস্যাটা কিছু অন্য জায়গায়। আমি আল্লাহর রহমতে আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা সব সম্প্রদায় থেকে বিয়ের কিন্তু মোটামুটি প্রস্তাব পাইছিলাম, কিন্তু করতে পারিনি। আমি আমার, তোমরা যে আমার এত বয়স নিয়ে কথা বলো, আমি কিন্তু আমরা 5 ভাই 1 বোনের মধ্যে, আমি 5 ভাই সবার ছোট। আপনি তো ছোট মানুষ, আবার ছোট বোন আমার ছোট, কিন্তু ওই একটা সুবিধা কি, এমনি ডাইনোসর যখন বিলুপ্ত হইছে ওই সময় কি আপনার বড় ভাই ছিল? না, এটা একটা প্লাস পয়েন্ট আছে। যখন স্বাভাবিক কারোর সাথে যখন আমি ডেটিং এ যাই, তখন তো স্বাভাবিক কথাটা উঠে বয়স নিয়ে। যখন আমি বলি 5 ভাই ছোট, তখন আর এটা মেনে নিয়েছি, এটা ঠিক আছে। আমি যে 5 ভাইয়ের কত বড় ছোট, এটা আর বড় ভাইয়ের কত বড় এটা তার জানে না, বুঝলেন।